হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শ্রাবণের বাহুডোরে আবদ্ধ হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে মেঘ। তার মনে হচ্ছে কোনো গভীর অন্তহীন সমুদ্রের কিনারায় এসে থমকে গেছে সে। শ্রাবণের বুকের গভীরে শব্দহীন প্রচণ্ড ঝড় বয়ে চলছে। সে ঝড়ের একটা বেদনা মিশ্রিত আকুলতা আছে, একটা চাপা দীর্ঘশ্বাসের ব্যথা আছে যা কখনো উচ্চারিত হয়নি। মেঘকেই প্রথমবার অনুভব করলো শ্রাবণের কঠোর আবরণের নিচে লুকিয়ে থাকা এই গভীর শূন্যতা। শ্রাবণের উষ্ণ নিঃশ্বাস মেঘের কপালের কাছে এসে আশ্রে পড়ে, তার অস্তিত্বের সাক্ষী রেখে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। শ্রাবণের এই বাঁধনে একটা নিরুপায় আকুতি আছে, একটা অব্যক্ত তৃষ্ণা আছে যা সে কোনোভাবেই দমন করতে পারছে না। যেন কত শতাব্দীর শূন্যতা আজ সে তা পূরণ করতে চাইছে এই স্পর্শে। মনে হচ্ছে বহু যুগের কাঙ্ক্ষিত কোনো বস্তু তার হাতে এসে ধরা দিয়েছে, আর একটু আলগা হলেই তা মিলিয়ে যাবে দূর দিগন্তে। তার আঙ্গুলগুলো মেঘের পিঠে দৃঢ় হয়ে চেপে বসে আছে। শ্রাবণ নিশ্চিত হতে চায় মেঘ সত্যি আছে, সত্যি তার কাছে আছে, একেবারে তার নিকটে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মেঘকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর এক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেঘ নিচের দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। শ্রাবণ হাত বাড়িয়ে ঘরের আলো জ্বালালো। আলো জ্বালাতেই মেঘ সামান্য শিহরিত হলো। আলোয় ম্লান করে দিল ঘরের আবছা রহস্য, প্রকাশ করলো এক শূন্যতা যা এতক্ষণ অন্ধকারের আড়ালে ঢাকা ছিল। তবুও মেঘ চোখ তুলল না, সে একইভাবে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে। মেঘের ভেতরে যে এক অস্থির ঝড় বইছে সেটা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রাবণ। শ্রাবণ ধীরে ধীরে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে মেঘের চিবুক ছুঁলো। স্পর্শটা এতটাই কোমল ছিল, মনে হলো যেন কোনো ভঙ্গুর কাজ ছুঁয়ে দেখছে। সামান্য জোর প্রদান করতেই তা ভেঙে খান খান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। এরপর ধীরে ধীরে মেঘের মুখখানা নিচের দিকে ফেরালো, আর তখন স্তব্ধ হয়ে গেল শ্রাবণ। মেঘের টকটকে লাল চোখের দিকে তাকিয়ে মুহূর্তের জন্যই শ্বাস নিতে ভুলে গেল সে। নাকের পাটা ফুলে আছে মেঘের, ফর্সা মুখশ্রীতে লালচে আভা ছড়িয়ে আছে। কি কান্নাটাই না করেছে মেয়েটা, প্রচণ্ড কষ্ট চেপে রেখেছিল এতক্ষণ নিজের মধ্যে, আর এই আলোয় ধরা পড়ে গেছে তার গোপন কান্না। শ্রাবণের ভেতরে কি যেন এক ছটফট করে উঠল, বুকের গহীনে ব্যথায় মোচড় দিয়ে উঠল। একরকম অপরাধ বোধ ঘিরে ধরল তাকে। মেঘ কেঁদেছে, আর নিশ্চিতভাবেই সে কেঁদেছে তার জন্য। এই মেয়েটা কেন এভাবে কষ্ট পায়? কেন তার চোখের জল শুকোনোর আগেই নতুন জল জমে ওঠে? কেন সে এভাবে ভেঙে পড়ে অথচ কাউকে কিছু বলে না? হ্যাঁ, তার জন্যই তো। মনে মনে নিজেকে ধিক্কার জানাতে লাগলো শ্রাবণ। মেঘ বারবার নিজের চোখ সরিয়ে নেয়ার চেষ্টা করতে লাগলো। সে তাকাতে চায় না শ্রাবণের চোখে। আঙ্গুল দিয়ে মেঘের গালের কাছ থেকে অশ্রুরেখা মুছে দিতে দিতে মৃদু কণ্ঠে শ্রাবণ বলে উঠল, কেন কেঁদেছিলি ফুল? আমার জন্য? কাল থেকে পানি মুছতে না মুছতেই নতুন ব্যথায় আবারও মেঘের চোখ জোড়া টলমল করে উঠল। শ্রাবণের হাত জোড়া কেঁপে উঠল, তবে সেটা সে নিজেও টের পেল না। টের পেল কি না জানে। মেঘ কিছু বলল না, কিন্তু মেঘের নীরবতায় সবচেয়ে জোরালো উত্তর হয়ে ফিরে এলো শ্রাবণের নিকট একটা অপরাধ বোধ। শেকল হয়ে উঠেছে একটা অপরাধ যার বিচার হয়তো কোনোদিনই শেষ হবে না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে গভীর শ্বাস নিল শ্রাবণ। মেঘের দুঃখ ভরা মুখটা তার হৃদয়ের গভীরে ছাপ ফেলে যাচ্ছে। সে ধীরে ধীরে দুহাতের আঁচলায় মেঘের নরম গাল তুলে ধরল। মেয়েটাকে একটুখানি সান্ত্বনা দিতে চায়, নিজের অস্তিত্ব দিয়ে তাকে আশ্রয় দিতে চায় ভেবে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মেঘের ভেজা চোখের পাতায়। একটা নরম তীব্র অনুভূতির চুম্বন। একবার নয়, দুবার নয়, মেঘের চোখে কান্নাগুলোকে নিজের ঠোঁটের অনুভব
করলো সে। তারপর ধীরে ধীরে মেঘের কপালে এক গভীর চুমু দিল। মেঘ শিহরিত হয়ে উঠল। আবেগের স্রোতে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। শ্রাবণের কোমরের কাছে শক্ত করে পাঞ্জাব তার গেঞ্জিখানা মুঠ করে ধরল মেঘ। সে কি চাইলে সরিয়ে দিতে পারতো না শ্রাবণকে? পারত, কিন্তু দেয়নি। সে চায় এই স্পর্শ, গভীরভাবে চায় এই উষ্ণতা, এই আশ্রয়, এই আবেগে মোড়া বন্ধন। এটাই তো তার একান্ত নিজের। তার সমস্ত প্রতিরোধ গলে গিয়ে বারবার শ্রাবণের উষ্ণতায় মিশে যেতে চায়। আবারও মেঘকে টেনে নিজের বুকের ভেতরে চেপে ধরল শ্রাবণ। চোখ বন্ধ করে তার বুকে লেপ্টে থাকা মেঘ উষ্ণ অস্তিত্বটা অনুভব করলো। কেন আমাকে এত কষ্ট দাও তুমি শ্রাবণ ভাই? বুকের ভেতর থেকে ফিসফিসিয়ে কথাগুলো বলে উঠল মেঘ। শ্রাবণ নিঃশব্দে শুনে গেল। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো উত্তর নেই। শুধু তার বুকের ভেতরে ধক ধক করে উঠল অপরাধ বোধ আর অপরিসীম বেদনায়। একটা প্রত্যাশা নিয়ে শ্রাবণের দিকে মুখ তুলে তাকালো মেঘ। সে কি জানে না এই মানুষটা কখনো কোনো উত্তর দেবে না? তবুও বুকের গহীনে জমে থাকা সব কষ্ট আজ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমার কি ভুল ছিল বলো? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। কণ্ঠ ভেঙে এলো মেঘের। চোখের কোণে আবারও জল জমতে লাগলো। ঠোঁট কাঁপতে শুরু করলো। বুকের ভেতরে একদম বন্ধ করা যন্ত্রণা তাকে টেনে নিচ্ছিল অতল গহ্বরে। তার ভালোবাসা কি এতটাই মূল্যহীন ছিল? তার অনুভূতিগুলো কি এতটাই অপ্রয়োজনীয় ছিল শ্রাবণের কাছে? শ্রাবণ তাকিয়ে দেখলো মেঘের চোখে গভীর বিষাদ, সেই তীব্র আরতি। কিন্তু কোনো উত্তর দিল না। উল্টো মেঘের চোখের পানি মুছে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকালো। আমি তোকে ভালোবাসি ফুল, ভীষণ ভালোবাসি। ফুপিয়ে কেঁদে উঠল মেঘ। আলতো হাতে শ্রাবণের বুকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরালো। তাহলে বলো, অতীতে যা ছিল সব মিথ্যে ছিল, কিছুই সত্যি ছিল না বলো? নিশ্চুপ রইল শ্রাবণ। আপাতত উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার কাছে নেই। মেঘ আবারও বলে উঠল, বলো সেসব কিছু মিথ্যে ছিল? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কষ্ট পাচ্ছি? আমি যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না? কেন ঠকালে আমাকে বলো, কথা বলো। নিজেকে আর সামলাতে পারল না মেঘ। রাগে ফুঁসতে ফুঁসতে শ্রাবণের কলার চেপে ধরল দুহাতে। বলো, নয়না আপুর গর্ভের সেই বাচ্চার বাবা তুমি ছিলে না? বলো, কথা বলো। চুপ করে থেকো না। আজকেই তোমার শেষ সুযোগ শ্রাবণ ভাই। এরপর আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি করবি তুই? এগিয়ে এসে মেঘের গাল ছুঁলো শ্রাবণ। বিরক্তিতে শ্রাবণের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দিল মেঘ। আমাকে উত্তর দাও শ্রাবণ ভাই। বলো, নয়না আপুর গর্ভের সন্তানের বাবা তুমি ছিলে না, অন্য কেউ ছিল? বলো সব মিথ্যে ছিল। বলো তুমি আমাকে ঠকাওনি। বলো তুমি আমাকে ছলনায় রেখে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওনি। বলো, চুপ করে থেকো না। শ্রাবণ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের সব প্রশ্নের উত্তর তার কাছে আছে, কিন্তু সে দিচ্ছে না। নাকি উত্তর দেওয়ার মতো কিছু নেই, তাই কাপুরুষের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। মেঘ থমকে গেল। দুদণ্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যঙ্গাত্মক হেসে উঠল। তোমার নীরবতাকেই কি আমি তোমার সম্মতি হিসেবে ধরে নিব শ্রাবণ ভাই? এবারেও চুপ থাকলো শ্রাবণ। অপরাধীর ন্যায় মাথা নুইয়ে রাখলো। চোখের জল মুছে নিল মেঘ। তাচ্ছিল্য হেসে বলে উঠল, সব কিছু তো সত্যিই ছিল, কিন্তু আমি বোকার মতো সব মিথ্যে হিসেবে ধরে নিয়েছিলাম শ্রাবণ ভাই। আমি নিজের মনকে বুঝিয়েছিলাম সব মিথ্যে, কিছু সত্যি না। কোনো একটা ভুল হয়েছে সকলের। এতটা দিন আমি অপেক্ষা করেছিলাম কবে তুমি আসবে আমার কাছে আর বলবে, ফুল বিশ্বাস কর, আমাকে যা হয়েছে সব মিথ্যে। আমি চোখ বন্ধ করে তোমার কথা মেনে নিতাম, কিন্তু তুমি আসোনি। থামলো মেঘ। জোরপূর্বক একটা নিঃশ্বাস গ্রহণ করলো। নিজেকে কিছুটা স্থির করতে চাইলো। এরপর আবারও বলে উঠল, তুমি আসোনি আমার কাছে শ্রাবণ ভাই। বলনি আমাকে সব মিথ্যে ছিল। এমনকি সেই ঘটনার কোনো কিছু আমাকে খোলসা করনি বললে তো আবার আমার ভুল হবে। তুমি করতে চাওনি, কারণ সবটা তো সত্যই ছিল। আমার অনুভূতির কোনো দামই ছিল না তোমার কাছে।
আমি যে ধুকে ধুকে মরছি, মরণ যন্ত্রণায় রাতের পর রাত ছটপট করছি। তুমি আসনি আমার কাছে, তখন এসে আমাকে বলনি ফুল আমি তোকে ভালোবাসি? কেন বলনি শ্রাবণ ভাই? বলো কেন বলনি? থাম প্লিজ। শ্রাবণের কথার পাছে তার সামনে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত হৃদয়ে চিৎকার করে উঠল মেঘ। কেন থামবো আমি শ্রাবণ ভাই? কেন? বলতে দাও আমাকে, বলতে দাও তুমি কতটা নির্মমভাবে ঠকিয়েছিলে আমাকে। কেন আগে বলনি আমি তোমাদের মাঝে অনাহুত কেউ? কেন জানাতে পারোনি আমি এক নিষ্পাপ ভুলের শিকার? যদি জানাতে এক মুহূর্ত দেরি না করে সরে যেতাম আমি। আমার ভেতরে জন্ম নেওয়া নব্য অনুভূতিগুলোকে আমি নিজ হাতে শ্বাসরোধ করে মেরে ফেলতাম, তাহলে তো এই যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতো না আমাকে। দিব্যি ভালোভাবে চলাফেরা করতাম আমি, সুখে থাকতাম, একটা হাসি খুশি জীবন কাটাতাম। মেঘের প্রতিটি শব্দ বুকের ভেতর থেকে উঠে আসা এক একটি রক্তাক্ত আর্তনাদের মতো শোনাচ্ছে। চোখ দুটো অশ্রুতে ভেজা, অথচ কণ্ঠস্বর তীব্র শীতল ঘৃণা। তুমি জানো শ্রাবণ ভাই, সব কিছুর জন্য শুধু তুমিই দায়ী, একমাত্র তুমি। কাপুরুষ তুমি। তুমি পারোনি তুমি। না পেরেছো তোমার সন্তানকে ধরে রাখতে, আর না আমাকে। তোমার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে, অগাধ ঘৃণা। শ্রাবণ অস্পষ্ট সুরে ডেকে উঠল। মেঘের কণ্ঠে বিষ আর চোখে জ্বলন্ত দাবানল দাউ দাউ করছে। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছু নেই। মেঘের দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর জমাট বাঁধা কান্নাগুলো তাকে শ্বাস নিতে দিচ্ছে না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। হুট করে কথাগুলো বলে উঠল মেঘ। রাগে ক্রোধে তার শরীর ফেটে যাচ্ছে। মেঘের কথার পাছে শ্রাবণ বলে উঠল, আমার কথা শোন ফুল, আমি কোনো কথাই শুনতে চাই না। যদি তোমার কাছে আমার প্রশ্নের উত্তর থাকে তাহলে বলো, না হলে বেরিয়ে যাও। বলেই তাচ্ছিল্য হেসে উঠল মেঘ। এরপর আবার বলে উঠল, আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, কারণ সব কিছু তো সত্য ছিল, কিছুই তো মিথ্যা ছিল না। বেরিয়ে যাও এখান থেকে। শোন আমার কথা জান, আই সে গেট আউট। চিৎকার দিয়ে কথাটা বলে উঠল মেঘ। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলল শ্রাবণ। তার কলিজায় কেউ মনে হচ্ছে একের পর এক ছুরির আঘাত করছে। শ্রাবণের আর অপেক্ষা করতে না দিয়ে তার বুকে ধাক্কার ওপর ধাক্কা দিতে লাগলো মেঘ। যদিও শ্রাবণের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রাবণের যেন নিজের শরীরের সব ভার ছেড়ে দিয়েছে। এক পা দু পা করে পিছোতে লাগলো শ্রাবণ। মেঘও ধাক্কা দিতে দিতে তাকে দরজার বাহিরে বের করে দিল। চলে যাও এই কক্ষ থেকে। বের করার সাথে সাথে তোমাকে আমার জীবন থেকে বের করে দিয়েছি আমি সারা জীবনের জন্য, কথাটা মনে রেখো। বলেই শ্রাবণের মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল দরজার ওপারে। দরজা লাগিয়ে দরজার হাতল ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল মেঘ। গলা ফেটে কান্না আসছে তার, কিন্তু নিজের দুহাতে সে মুখ চেপে ধরল যাতে এই শব্দ বাহিরে না যায়। মেঘ জানে শ্রাবণ এখনো দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। যাই হয়ে যাক, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেঘ। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিল শ্রাবণ। আজকেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সে। বিশ্ববিদ্যালয়ে ট্রেনিংয়ের জন্য 1 সপ্তাহের জন্য ঢাকায় যেতে হবে। সাধারণত এমন ট্রিপে যেতে তার কখনোই বিশেষ আগ্রহ থাকে না, কিন্তু এবার বিন্দুমাত্র দ্বিধা না করেই রাজি হয়ে গেছে। এটা শুধু তার কাছে একটা ট্রেনিং নয়, এটা এখন এক ধরনের বিরতি। মেঘকে একটু সময় দিতে চায় সে। দূরত্ব হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেবে, কিছুটা জটিলতা আপনা আপনি মিটে যাবে। মেঘের অভিমান, রাগ, ঘৃণা সব কিছুরই একটা না একটা সুরাহা হবে নিশ্চয়ই এই কয়েকদিনে। আর এই সুযোগে শ্রাবণও নিজেকে একটু গুছিয়ে নিতে চায়। তবে ফিরে এসে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, হয়তো সবচেয়ে বড় সিদ্ধান্ত। ভাবনার গভীর থেকে নিজেকে টেনে বের করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। নেমেই দেখলো সকলের নাস্তার টেবিলে সবাই বসে আছে, শুধু মেঘ ছাড়া। তার হাতে ব্যাগপত্র দেখে প্রথমে এগিয়ে এলেন আফসানা বেগম। চোখে উৎকণ্ঠার ছায়া আর কপালে ভাঁজ নিয়ে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস শ্রাবণ?
শ্রাবণ কিছু বলল না, চুপচাপ টেবিলে গিয়ে বসে পড়ল। প্লেটে থাকা কিছু খাবার তুলে নিল। আসলে খাওয়ার ইচ্ছে নেই তার, তবুও খাচ্ছে যেন তাকে স্বাভাবিক দেখায়। আফসানা বেগম এবার আরো দৃঢ় কণ্ঠে বলে উঠল, কথা বলছিস না কেন? ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? শ্রাবণ এবার মায়ের দিকে তাকালো, আর গভীর ক্লান্তি মুখে একরাশ বিষণ্ণতা। খেতে খেতে শান্ত গলায় বলল, ভার্সিটি থেকে ট্রেনিংয়ে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। কোথায় যাচ্ছি সেটা আপাতত বলছি না, তবে এই কয়েকদিন আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না, কারণ আমি মোবাইল বন্ধ রাখবো। শ্রাবণের কণ্ঠস্বর শুনে আফসানা বেগম আর প্রশ্ন করার সাহস পেলেন না। সন্তানের চোখের ভাষা যে মায়ের কাছে অজানা নয়, সে যে সারা রাত জেগেছে, তার ভেতরে যে ঝড় বইছে, এসব বুঝতে মায়ের কোনো ভুল হলো না। তিনি নিশ্চিত এই আচরণের পেছনে মেঘেরই নাম আছে। তবুও কিছু বললেন না আফসানা বেগম। সন্তানের মন পড়া অবস্থায় তর্ক করে লাভ নেই, বরং চুপচাপ হয়ে উঠে খাবার বক্স বের করলেন। নিঃশব্দে শ্রাবণের জন্য খাবার গুছিয়ে দিতে লাগলেন। সন্তানের যতই যন্ত্রণা থাক, খালি পেটে তো আর তাকে যেতে দিতে পারেন না। পাশে থেকে আদিবা কিছু বলতে চাইছিল, কিন্তু কালকের অপমানের কথা মনে পড়তেই সে নিজেকে গুটিয়ে নিল। কথা তার গলায় আটকে গেল। চোখ নামিয়ে প্লেটের দিকে তাকালো। এমন সময় পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে আরজ বলে উঠল, ভাইয়া, আসার সময় আমার আর মেঘাপুর জন্য চকলেট আনতে ভুলবা না কিন্তু। শ্রাবণ এক মুহূর্ত চুপ থেকে হাসার চেষ্টা করলো। সেই হাসিতে চোখ ছুতে পারল না। মনে মনে ভাবল, তোর মেঘ আপু আমার হাতের বিষও খেয়ে ফেলবে, তোর মেঘ আপু আমার হাতে বিষও খেয়ে ফেলবে হয়তো, কিন্তু আমার আনা চকলেট সে তো ছুঁয়েও দেখবে না। তবুও মুখে নিস্পৃহ স্বরে বলল, ঠিক আছে, আনবো। আরজ খুশিতে হাততালি দিয়ে উঠে বলল, মনোযোগ দিল। আরজ খুশিতে হাততালি দিয়ে উঠে খাওয়ায় মনোযোগ দিল। আর শ্রাবণ উঠে দাঁড়িয়ে ব্যাগের স্ক্রাপ শক্ত করে ধরল। আফসানা বেগম এগিয়ে এসে খাবারের বক্সটা শ্রাবণের হাতে দিলেন। এসবের দরকার ছিল না মা। কি খেয়েছিস ভালোই দেখেছি, আমাকে আর বোঝাতে হবে না, চুপচাপ এটা নিয়ে নে। মায়ের সাথে তর্ক করে কখনোই জিততে পারে না শ্রাবণ জানে। তাই কথা না বাড়িয়ে খাবার বক্সটা হাতে নিল। এক হাতে আলতো করে তার মাকে জড়িয়ে ধরে মাথায় আলতো চুমু খেলো। সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বলেই সকলের দিকে তাকালো একবার শ্রাবণ। এরপর সকলের উদ্দেশ্যে বলে উঠল,